স্যার একদম অন্তিমে এসে জট কাটল না ডিএ মামলার। বলছি স্যার পরবর্তী শুনানি কি তবে অন্তিম শুনানি হতে চলেছে? মামলা যে খুব বেশি দীর্ঘায়িত হবে না এটুকু বলতে পারি। বিচারাধীন বিষয় বা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা উচিত না, কিন্তু দিনের পর দিন যেভাবে সরকারি কর্মচারীদের আবেগ আঘাত পড়ছে সেই প্রসঙ্গে কী বলবে? 7 দিন 10 দিন 20 দিন যদি মামলা পিছিয়ে যায়, সেটাকে ভারতবর্ষের যে পরিমাণ মামলা কোর্টে জমে থাকে সেই আন্দাজে এটা সেরকম বিষয় নয়। যত সরকারি দপ্তর আছে একদম ক্যাটাগরি 1 অফিসার ছাড়া প্রত্যেকেই পশ্চিমবাংলায় যারা সরকারি কর্মচারী বা কন্ট্রাকচুয়াল সবাই মাইনে কম পায়। স্যার গতকালের একটা সভা থেকে বর্ধমানের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এত প্রকল্প এত উন্নয়ন আছে বলতে গেলে আমার মুখে ব্যথা হয়ে যাবে। বলছি সেই মুখ্যমন্ত্রী কি নজর আছে ডিএ যে বঞ্চিত হচ্ছে এতদিন ধরে সরকারি কর্মচারীদের, সেই নিয়ে কোনো মাথা ব্যথা আছে মুখ্যমন্ত্রী? সারা পশ্চিমবাংলায় হসপিটালের কি হাল ছেড়ে দিন, সারা পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থার কি হাল। উনি উন্নয়নের প্রকল্প করেছেন মানে ক্লাবগুলোকে টাকা দিয়েছেন নিজের ভোটটাকে বাড়ানোর জন্য। সামনেই সেপ্টেম্বরের 7 তারিখ এবং 9 তারিখে এসএসসির পরীক্ষা। বলছি স্যার এই পরীক্ষা যদি স্বচ্ছভাবে হয়ও, নিয়োগ কি স্বচ্ছভাবে হওয়া কোনোভাবে সম্ভব? রাজনীতি আসবে, রাজনীতি যাবে। আমি কখনোই চাইব না বাংলার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যায়। এই মামলাতেও আপনারা দেখবেন কিছু অংশ রাজ্য সরকারের দালাল। এই অংশটাকে চিহ্নিত করে রাখতে হবে। আজকে সরকারে আছে, কাল হোক পরশু হোক তরশু হোক একটা না একটা দিন সরকার বদলাবে, একটাকেও ছাড়া হবে না। সময়ের চাকা তো ঘুরবে। এত ঔদ্ধত্য এদের। মানুষকে বলছি জেগে উঠতে হবে। এরা এসেছে এই ক্ষমতায় পশ্চিমবাংলাটাকে শুধু লুটে খাওয়ার জন্য। পশ্চিমবাংলায় রিট্যালিয়েশনের সময় এসেছে। কত ক্ষমতা আছে আপনি সরকারে বসে, প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার। দেখবো আমরাও দেখব। মানুষ যেদিন জেগে উঠবে সেদিন বাংলা থেকে পালাতে পারবে না। একদম অন্তিমে এসে জট কাটল না ডিএ মামলার। বলছি স্যার পরবর্তী শুনানি কি তবে অন্তিম শুনানি হতে চলেছে? দেখুন, এরমভাবে কোনটা অন্তিম শুনানি হবে সেটা তো বলা সম্ভব না। শুনানি প্রায় শেষের দিকেই। এখন স্টেটের তরফ থেকে একটা রিপ্লাই দেওয়া বাকি আছে। নতুন যে পয়েন্টগুলো তুলেছে সেগুলোর আমাদের তরফ থেকে সামান্য কিছু বলার আছে। এরকমভাবে বলা সম্ভব না যে অন্তিম শুনানি কবে হবে, কিন্তু মামলাটা প্রায় শেষের দিকে এটা বলা যেতে পারে। অলমোস্ট প্রায় শেষের দিকে। দুজন বিচারপতি মামলাটা শুনেছিলেন, জাস্টিস সঞ্জয় করল এবং জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র ডিভিশন বেঞ্চ। তা মামলাটা সাবস্ট্যান্সিয়ালি হার্ড বাই দ্যাট বেঞ্চ। সেই জন্য জাস্টিস সন্দীপ মেহতা যখন বসলেন সেই জন্য ওই বেঞ্চে হবে। এবার আমরা কালকে অবধি কম্পিউটার লিস্টিংয়ে দেখেছিলাম যে 11ই সেপ্টেম্বর নেক্সট ডেট কম্পিউটার লিস্টিংয়ে অটোমেটিক যেটা জেনারেট হয়। তো দেখা যাক কি হয়। তবে মামলা যে খুব বেশি দীর্ঘায়িত হবে না এটুকু বলতে পারি। স্যার বিচারাধীন বিষয় বা বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন করা উচিত না, কিন্তু দিনের পর দিন যেভাবে সরকারি কর্মচারীদের আবেগ আঘাত পড়ছে সেই প্রসঙ্গে কী বলবে? দেখুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে সুপ্রিম কোর্ট 2025 সালে ধারাবাহিকভাবে 4, 5, 6, 7 দিন মানে পুরোপুরি শুনেছে মামলাটা। এমনকি ইন্ট্রিম অর্ডারও দিয়েছে। অলমোস্ট শেষের দিকে আছে। সারা বছরে এতগুলো দিন সুপ্রিম কোর্টের মতন একটা অ্যাপেক্স কোর্ট, যেখানে লক্ষ লক্ষ মামলা হচ্ছে, 150 কোটি জনগণের দেশ, প্রায় 150 কোটি, সেখানে যখন সুপ্রিম কোর্ট এতটা সময় দিয়েছে আমাদেরকে বললে ভুল হবে, আমাদেরকে, স্টেটকে, সবাইকে, সেখানে আবেগকে একটু ধরে রাখাটা আমার মনে হয় ভালো। তার কারণ হলো যে দেখুন, বিচার ব্যবস্থার কিছু প্রক্রিয়া, কিছু নিয়ম আছে। এটা অস্বীকার করার জায়গা নেই যে আগে যে মামলাটা যেরকম 6 মাস 8 মাস করে ডেট পড়ছিল, এখন আর মামলাটা সেরকম 6 মাস 8 মাস ডেট পড়ছে না। আপনি যদি 12ই আগস্টের পরে দেখুন 26শে আগস্ট, 26শে আগস্টের পর 11ই সেপ্টেম্বর, তার মানে 1 মাসের স্প্যানে প্রায় 2টো করে ডেট পড়ছে আমরা যা দেখতে পাচ্ছি। তো এটা তো পজিটিভ সাইন যে বিচারপতিরা মামলাটা শুনছেন এবং গুরুত্ব সহকারে শুনছেন। কি রায় দেবেন সেটা তো আমরা জানি না, কিন্তু গুরুত্ব সহকারেই বিচারপতিরা কিন্তু মামলাটা শুনছেন এবং তারা নিজেরাও মামলাটা নিয়ে যথেষ্ট পরিমাণ পড়াশোনা করেছেন এবং প্রত্যেক পক্ষকে
তাদের সময় যতটা চাইছেন প্রত্যেককেই তারা শুনছেন, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা ফ্যাক্ট। তো সেখানে দেখুন 7 দিন 10 দিন 20 দিন যদি মামলা পিছিয়ে যায়, সেটাকে ভারতবর্ষের যে পরিমাণ মামলা কোর্টে জমে থাকে সেই আন্দাজে এটা সেরকম বিষয় নয়। তবে হ্যাঁ, কর্মচারীদের সমস্যা হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ফ্রাস্ট্রেশন মানুষের মধ্যে থাকবে, ছিল, আছে। কর্মচারী যারা কর্মরত তাদের ফ্রাস্ট্রেশন, কিন্তু যারা পেনশন হোল্ডার তাদের কষ্ট। কারণ পেনশন হোল্ডারদের মেডিকেল, খাওয়া দাওয়া, কস্ট অফ লিভিং তাদের আরও কষ্টকর, কারণ মাইনেটা হাফ হয়ে গেছে, সেই আন্দাজে ডিএ নেই। এবং পশ্চিমবাংলাতে আমি মনে করি যত সরকারি দপ্তর আছে, একদম ক্যাটাগরি 1 অফিসার ছাড়া প্রত্যেকেই পশ্চিমবাংলায় যারা সরকারি কর্মচারী বা কন্ট্রাকচুয়াল সবাই মাইনে কম পায়, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই মাইনের কমের ধারাটা অন্যান্য রাজ্য এবং কেন্দ্রের স্তরে, শুধু ডিএ নয়, আমি মেন স্যালারির কথাই বলছি, অনেকটাই অন্যান্য রাজ্যের থেকে কম এবং সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে কম। দেখুন, লড়াই হয়েছে, আইনি লড়াই, যতটা পরিমাণ আইন জগতে চেষ্টা করা যায় তার সম্পূর্ণ চেষ্টাই হয়েছে। এবং আপনারা দেখে থাকবেন যে মামলা একদম শেষ প্রান্তে এসে সংগ্রামী যৌথ মঞ্চ মামলায় ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান ফাইল করেছে এবং সিনিয়র অ্যাডভোকেট গোপাল সুব্রমণিয়াম স্যার যথেষ্ট পরিমাণ তিনি এই মামলাটার পেছনে লেবার দিয়েছেন, খেটেছেন এবং যথেষ্ট পরিমাণ ধারালো সাবমিশন করেছেন। এবং সারাদিন যখন হিয়ারিং ছিল সারাদিন বসেও ছিলেন। এখন এই জিনিসগুলোকে নিয়ে আমার মনে হয় গুরুত্ব না দেওয়াটাই, মানে যে একটু পিছিয়ে গেল বা ইয়ে হলো, ফ্রাস্ট্রেশন তো থাকবেই, সেটা তো অস্বীকার করার জায়গা নেই। কষ্টও মানুষের প্রচুর হচ্ছে। আমি তো শুনেছি অনেক পেনশন হোল্ডার মারা গেছেন ইন দ্য মিন টাইম, অনেকে অসুস্থ। একটু আপনারাও ধৈর্য ধরুন, কারণ দেখুন বিচার ব্যবস্থার যা প্রক্রিয়ার যা নিয়ম, সেই নিয়মেই 2025 সালে শুনানি হয়েছে। এখন কষ্টটা আরও হচ্ছে, কারণ মাঝে 22 সাল থেকে 23-24 দুটো সাল, 22-এর অর্ধেক, 23টা পুরো আর 24টা পুরো, প্রায় 2.5 বছর মামলাটা সেই রকম শুনানি হয়নি। তো 2025 সালে হচ্ছে। ফাইনালি কি রায় দেবে সুপ্রিম কোর্ট, সেটা সবাইকেই মাথা পেতে নিতে হবে। আশা রাখুন বিচার ব্যবস্থা, দেখুন আছে বলে এখনও মানুষ, গরিব মানুষ, তারা বিচার ব্যবস্থার কাছে আসে। এখন সে সংখ্যাটা এত পরিমাণ, তাই জন্য অনেক সময় দেখুন মামলা পিছোতে এগোতে পারে। কারণ সুপ্রিম কোর্ট তো শুধু ডিএ মামলা শুনছে বললে ভুল হবে, প্রচুর ইম্পর্টেন্ট মামলা সারা ভারতবর্ষ জুড়ে শুনছে। বিচারপতিদের একটা মামলা শুনতে গেলে ফুল কনসেন্ট্রেট করতে হয়। এবং মামলাটা, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে অন্য মামলা রিলিজ করে বিচারপতিরা কিন্তু যখন শুনেছেন, সাবস্ট্যান্সিয়ালি যখন শুনেছেন, এখনও শুনানি শেষ হয়নি, ডিএ মামলাটাই সারাদিন শুনেছেন। তাই জন্য সমগ্র কর্মচারী সমাজের কাছে বলবো, ধৈর্য ধরতে হবে। যতটা পরিমাণ সম্ভব আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি, এটা আপনারা দেখেছেন, এটা কোনো লুকোচুরির জায়গা না। অনেকে অনেক ক্রিটিসিজম করেছেন, অনেক কথা বলেছেন, পাবলিকলি অনেকে অনেক কথা বলেছেন। আমি কারুকে ক্রিটিসাইজও করব না, আর কারোর বিষয়ে কোনো ব্যক্তিগতভাবে বলবও না, কিন্তু এটুকু বলতে পারি যে আমরা লড়াইটা দিয়ে এসেছি। আর কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখুন, আইন আদালতে যা হওয়ার তো হবেই, আইন আদালতে লড়াইও চলবে। অধিকার এটা কিন্তু পাওয়া যায় না, এটা ছিনিয়ে নিতে হয়। পৃথিবীর ইতিহাসে মানুষের সভ্যতা যবে থেকে শুরু হয়েছে তবে থেকেই অধিকারকে ছিনিয়ে নিতে হয়। আর যারা ক্ষমতার একদম টপে বসে থাকে তারাই অধিকার হরণ করে, যারা পুঁজিপতি হয় তারাই অধিকার হরণ করে, যারা সরকারের শীর্ষ ব্যক্তিত্ব যিনি থাকবেন, যারা সরকার পরিচালনা করেন, তারাই অধিকার হরণ করে। অধিকার সাধারণ মানুষ হরণ করে না। সাধারণ মানুষের কাজ হলো, কর্মচারীদের উদ্দেশ্যে বলবো, সাধারণ মানুষের কাজ হলো অধিকারকে ছিনিয়ে নিতে হবে, তবেই অধিকার প্রতিষ্ঠা হয়। স্যার, গতকালের একটা সভা থেকে বর্ধমানের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি এত প্রকল্পর এত উন্নয়ন আছে বলতে গেলে আমার মুখে ব্যথা হয়ে যাবে। বলছি, সেই মুখ্যমন্ত্রী কি নজর আছে? ডিএ যে বঞ্চিত হচ্ছে এতদিন ধরে সরকারি কর্মচারীদের, সেই নিয়ে কোনো মাথা ব্যথা আছে মুখ্যমন্ত্রীর?
মুখ্যমন্ত্রীর কোন জিনিসটা নিয়ে মাথা ব্যথা আছে আমি নিজেও বুঝতে পারি না। ডিএ যেমন বঞ্চিত, আপনাকে আমি আরেকটা কথা বলবার ক্ষেত্রে বললাম, পশ্চিমবাংলায় সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডার এবং আপনার যারা যারা কন্ট্রাকচুয়াল তাদের মাইনে সারা ভারতবর্ষে সব থেকে কম। ছেড়ে দিন সারা পশ্চিমবাংলায় হসপিটালের কী হাল, ছেড়ে দিন সারা পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থার কী হাল। উনি উন্নয়নের প্রকল্প করেছেন মানে ক্লাবগুলোকে টাকা দিয়েছেন নিজের ভোটটাকে বাড়ানোর জন্য। এই ধরনের উন্নয়ন পশ্চিমবাংলায় না হওয়াই প্রয়োজনীয়, কারণ কিছু মানুষকে তিনি বিলাসিতা এবং ভোগের দিকে ঠেলে দিচ্ছেন এবং কিছু মানুষকে পয়সা দিয়ে তিনি ভোট কেনার চেষ্টা করছেন। এটা কিন্তু দেশের পক্ষে, রাজ্যের পক্ষে ক্ষতিকর। দেখুন, সরকার আসবে, সরকার যাবে, এই জায়গাটা থেকেই আমাদের প্রতিবাদ। স্যার, সামনেই সেপ্টেম্বরের 7 তারিখ এবং 9 তারিখে এসএসসির পরীক্ষা। বলছি স্যার, এই পরীক্ষা যদি স্বচ্ছভাবে হয়ও, নিয়োগ কি স্বচ্ছভাবে হওয়া কোনোভাবে সম্ভব? দেখুন, আমি যা শুনেছি তাতে করে টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসে গেছে। এখন মামলার রেজাল্ট বেরোনোর পরে, পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তারপর বোঝা যাবে যে কোন দিকে জল গড়াবে। গায়ের জোরে মুখ্যমন্ত্রী এখন বসিয়ে দিয়েছেন, আর মামলা হলে আইনজীবীদের দোষ, আবার কখনো কখনো ওনার কাছে বিচারপতিদেরও দোষ হয়ে যায়। আমার যেটা, দেখুন, রাজনীতি থাকবে, রাজনীতি আসবে, রাজনীতি যাবে। আমি কখনোই চাইব না বাংলার ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাক। 26,000 চাকরি চলে গেছে, একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে। এই 26,000 চাকরি চলে যাওয়ার পেছনে আমি যারা শিক্ষক শিক্ষিকা যারা চলে গেছেন তাদের একটা অংশকে দায়ী করব, সবাইকে নয়। আবারও বলছি, কিছু অংশ আছে যারা রাজ্য সরকারের দালালি করে, যেমন ডিএ হচ্ছে। ডিএ মামলাতেও আপনারা দেখবেন কিছু অংশ রাজ্য সরকারের দালাল। এই অংশটাকে চিহ্নিত করে রাখতে হবে। যেদিন তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে, এই অংশটার বিরুদ্ধে এমন কড়া ব্যবস্থা নিতে হবে যে ভবিষ্যৎ প্রজন্ম যেন সেটা মনে রাখে। যারা যারা আজকের দিনে দাঁড়িয়ে এই তৃণমূল সরকারের অপশাসন এবং অত্যাচারের বিরুদ্ধে, এবং কত কষ্টদায়ক অত্যাচার এক একটা ফ্যামিলির ওপর তৃণমূল করেছে, সেটা যিনি সহ্য করেছেন তিনি বুঝতে পারবেন। ফলস কেস কীভাবে ফাঁসিয়ে দেওয়া, এই ভাস্কর ঘোষকেই ধরুন না, পরপর ফলস কেস এটা ঘটেছে। একটা পারমিশন পেতে গেলে মিটিং মিছিলের জন্য কোনো রাজনৈতিক দল বলুন, ছেড়ে দিন, অরাজনৈতিক দল যেগুলো, অরাজনৈতিক সংগঠন যেগুলো সরকারের বিরুদ্ধে কথা বলবে বলে কোনো পুলিশ প্রশাসন তাদেরকে পারমিশন দেয় না, তাদেরকে কোর্টে আসতে হয় পারমিশন নেওয়ার জন্য। তারপরে ফলস কেস আছে, সরকারি কর্মচারীদের ট্রান্সফার আছে, কলকাতা থেকে আলিপুরদুয়ার, কলকাতা থেকে দার্জিলিং, সুখিয়া পুকুরি, এইটা আছে। ফলস কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া, ধর্ষণ, মার্ডার, রেপ, এই কাজের সাথে যেসব তৃণমূলের কর্মচারী, সরকারি কর্মচারী থেকে নেতা, যেগুলো লোকাল স্তর থেকে জেলা স্তর, রাজ্য স্তরে জড়িত, এগুলোর নাম চিহ্নিতকরণ করে রেখে দিন। আজকে সরকারে আছে, কাল হোক, পরশু হোক, তরশু হোক, একটা না একটা দিন সরকার বদলাবে, একটাকেও ছাড়া হবে না, সময়ের চাকা তো ঘুরবে। দেখুন, কারোর বিরুদ্ধে কোনো কিছু করার আগে বা কোনো মামলা চলাকালীন পার্টিরা কোর্টের বাইরেও সেটেল করতে পারে, যে কোনো ইস্যু কোর্টের বাইরে সেটেল হয়। স্কুল সার্ভিস কমিশন মামলা চলাকালীন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কোর্টের অর্ডারে রেকর্ড আছে, হায়েস্ট অথরিটির কাছে কোর্টের থেকে তিনি লিখিতভাবে বার্তা পাঠিয়েছিলেন যে যেটা করেছেন, যা করেছেন, জিনিসটাকে মেটানোর চেষ্টা করুন। সেখান থেকে মেটানোর কোনো ইন্টিমেশন আসেনি। হায়েস্ট অথরিটি বলতে উনি কার কথা বলেছেন সেটা অর্ডারে যা রিফ্লেকশন আছে তাই আমি বলছি, ইট ইজ আ পার্ট অফ দ্য রেকর্ড অফ দ্য অর্ডার। আবার ধরুন, এই যে বিভিন্ন সময় মামলা চলছে, ডিএ মামলা চলছে, বিচারপতিরা সুপ্রিম কোর্টে বারবার করে রাজ্য সরকারকে জানিয়েছে যে কিছু টাকা দিয়ে দিন, কিছু টাকা দিয়ে দিন, দেবো না। এই জন্য ট্রান্সফারগুলো হচ্ছে,
সরকারি কর্মচারীদের, এত ঔদ্ধত্য এদের, করব না। আরে দেখুন, এইসব ভুলভাল কথাবার্তা এখান থেকে কাউকে দার্জিলিং, কাউকে আলিপুরদুয়ারে ট্রান্সফার করছে, এটা চাইলেই সেটেল করা যায়। এইসব পাবলিক সার্ভিস, পাবলিক ইন্টারেস্ট আমাদের দেখাতে আসবেন না। আমি জানি কোথায় কি হবে, কোথায় কি হবে না, সবটা প্রকাশ্যে হয়তো আমি বলছি না, কিন্তু এটা চাইলেই সেটেল করা যায়। গায়ের জোর দেখাচ্ছেন, জেদ দেখাচ্ছেন, এর রিটার্ন কিন্তু হবে দাদা, এর রিটার্ন হবে না, সেটা কিন্তু হবে না। অন্তত আমি যদি বেঁচে থাকি বা আমার যারা টিমের লোকজন বেঁচে আছে, রিটার্ন কিন্তু প্রত্যেকটা অ্যাকশন, এভরি অ্যাকশন উইল বি হ্যাভিং অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল অ্যান্ড 5 টাইমস রিয়াকশন। এটা কিন্তু হবে। শুধু আমি ডিএ নিয়ে বেরিয়ে যাব আর বাড়িতে ঘুমিয়ে যাব, সেটা হবে না। তাই জন্যই মানুষকে বলছি জেগে উঠতে হবে। শুধু আমার ট্রান্সফার অর্ডারটা সেট অ্যাসাইড হয়ে যাবে, এটা হবে না। কাউন্টার রিটালিয়েশন হবে। পার্থ চট্টোপাধ্যায়কে জেলে যেতে হয়েছে, কাউন্টার রিটালিয়েশন হবে। মানুষই কাউন্টার রিটালিয়েশন করবে। এটা প্রয়োজন আছে পশ্চিমবাংলায়, বিশেষ করে একটি রাজনৈতিক দলের ওপর, সেটা হলো তৃণমূল কংগ্রেস। অন্য কারুর উপর আমার কোনো ক্ষোভ বা কোনো অভিযোগ নেই। এদের মতন ভিন্ডিকটিভ, এদের মতন চোর, এদের মতন মানে নোংরা রাজনৈতিক দল, এর থেকে খারাপ শব্দ হয় কিনা আমি জানি না। অন্তত সারা ভারতবর্ষের ইতিহাসে, কেন সারা পৃথিবীর ইতিহাসে হয়েছে বলে আমি অন্তত মনে করি না। এটা বিশ্বাস করি যে তৃণমূল কংগ্রেস এরকম একটি দল। এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরা এসেছে এই ক্ষমতায় পশ্চিমবাংলাটাকে শুধু লুটে খাওয়ার জন্য। শুরু হয়েছে এদের সারদা নারদা দিয়ে, চিটফান্ড দিয়ে এদের জন্ম। চিটফান্ড টাকা তুলে মানুষকে প্রলোভন দেখিয়ে ভুল বুঝিয়ে এদের জন্ম। কে আগে রাজনৈতিক দল কি করেছে, এইসব ভুলভাল কথাবার্তা পশ্চিমবাংলায় বলাটা মনে হয় বাঞ্ছনীয়। এই জন্য নয়, তার কারণ হচ্ছিল আপনি নিজে সরকারে, প্রশাসনে, ক্ষমতায় কিচ্ছু করতে পারেননি। কমিশন বসেও কিছু করতে পারেননি। পুলিশ প্রশাসন আপনার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করতে পারেননি। তাই আমরা যারা যারা নাগরিক সচেতন মানুষ বা মানুষের জন্য লড়াই করি, এটা বুঝতে হবে পশ্চিমবাংলায় রিট্যালিয়েশনের সময় এসেছে। কারণ আমাকে কেউ কিছু করবে আর আমরা ছেড়ে দেবো, তা হতে পারে না। আমার চেম্বার অ্যাটাক হয়েছিল, আমরাও কিন্তু চুপ করে বসেছিলাম না। যা করণীয় আমরা করব। তাতে আমরা দেখুন কোনো কিছুতে ভয় পাই না। কেস দেওয়ার হয় দিন, পুলিশদের তুলে নিয়ে যাওয়ার হয় চলে যান, চলে যাবো। আমাদের ছেলেমেয়েরাও রেডি থাকে। দেখুন, এরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। এই যে সংগ্রামী যৌথ মঞ্চ বলুন, সরকারি কর্মচারী বলুন, এরা কোনো রাজনৈতিক দলের সাথে ডেলিবারেটলি কিছু তৃণমূলের যেগুলো দালাল রয়ে গেছে, এই যে এই এসএসসি এর মধ্যে যাদের চাকরি চলে গেছে, তাদের মধ্যে একটা অংশ দালাল। দালাল, এক কথায় বলবো দালাল। এগুলো সব বেরোবে, ছেড়ে কাউকে দেওয়া হবে না। কত ক্ষমতা আছে আপনি সরকারে বসে, প্রশাসন আপনার, পুলিশ আপনার, সরকার আপনার। দেখবো, আমরাও দেখব। কারণ আমাদের দেশে দেখুন, ব্রিটিশরা শাসন করেছে, প্রচুর বাইরের দেশ থেকে এসে লোক আমাদের দেশে শাসন করেছে। শুধু ব্রিটিশরা নয়, আমাদের ভারতবর্ষের মানুষের লড়াই করার একটা জায়গা তৈরি হয়ে গেছে। কিছুটা হয়তো বাঙালিরা ঘুমিয়ে গেছে, কিন্তু এ মানুষ যেদিন জেগে উঠবে, সেদিন বাংলা থেকে পালাতে পারবে না।